এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সিদ্ধান্ত। বাংলাদেশের নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না কোনোভাবে, এইরকমই বার্তা দিল যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। যখন তখন বাংলাদেশে ঢুকতে পারে আওয়ামী লীগ, চাঞ্চল্য একা তথ্য দেখবেন। জাতিসংঘ কি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে? জাতিসংঘ বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটাকে কি বর্জন করতে চাইছে কিংবা উপেক্ষা করতে চাইছে? অর্থাৎ এই নির্বাচনে জাতিসংঘের সমর্থন নেই। জাতিসংঘ যখন একটা বড় ফ্যাক্ট, তখন জাতিসংঘ থেকে বেশ খারাপ খবরই একটা এসেছে। সেই খবরটা যে কেউ প্রথম ধাপে শুনলে একটু আঁতকে উঠতে পারেন। জাতিসংঘ থেকে জানানো হলো আগামী নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের কোনো পর্যবেক্ষক থাকবে না। বর্তমান সরকারের এই নির্বাচন প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে না। বৈঠকে দলের নেতৃত্ব বদল নিয়েও আলোচনা হয়েছে। তাহলে কি ওবায়দুল কাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে? সজীব ওয়াজেদ কিংবা সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ কি পেতে যাচ্ছেন? আসলে আর শেখ হাসিনা সংযুক্ত হয়ে যেটা বলেছেন সেটি হচ্ছে যে উনি দিন 7-10-এর মধ্যে কিন্তু পরপর দুটি বৈঠক করেছেন। একটি বৈঠকে যেটা হয়েছে আলোচনা যে দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জাতিসংঘ কি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে? আজকের খবর হচ্ছে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এই কথা জানান। দুজারিককে বাংলাদেশ প্রসঙ্গে 3টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি ছিল, জাতিসংঘ কি নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে? প্রশ্নের জবাবে দুজারিক বলেন, না, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না, ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কিনা তা আমি আপনাদের জেনে জানাতে পারি। স্টিফেন দুজরিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার এ ফিরে আসাকে আপনারা কিভাবে দেখছেন? জবাবে মুখপাত্র বলেন, আমি সংবাদ বিশ্লেষণ করি না, খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব। তৃতীয় প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কি হলো? জাতিসংঘ বাংলাদেশের এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটাকে কি বর্জন করতে চাইছে কিংবা উপেক্ষা করতে চাইছে? প্রথমত, তিনি বা তারা জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন, এই যে তারেক রহমান যে দেশে এসছেন, এই তারেক রহমানের দেশে আসার প্রশ্নেও জাতিসংঘ কিংবা মহাসচিবের মুখপাত্র এড়িয়ে গেলেন। গণতন্ত্রের উত্তরণের পথে তারেক রহমানের আশাটা কি কোনো সহায়ক হবে কিনা উত্তর দেননি কিন্তু সরাসরি। তৃতীয় প্রশ্নে খালেদা জিয়ার মৃত্যুতে তারা সমবেদনা জানিয়েছেন। প্রথমত, বিশেষ করে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে, এই শোক সমবেদনা সবাই জানিয়েছে। সব পক্ষ, বাংলাদেশের রাজনৈতিক এমন কোনো পক্ষ নেই যে সমবেদনা জানায়। আওয়ামী লীগও জানিয়েছে, জাতিসংঘ জানালো। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না, জাতিসংঘ নির্বাচনে অংশগ্রহণ করছে না। যদি এভাবে বলি তাহলে কেমন শোনায় বিষয়টা? আবার তারেক রহমান আসা গণতন্ত্র উত্তরণের পথ উন্মুক্ত করলো কিনা এই প্রশ্নটা এড়িয়ে গেল। আপনারা যত কথাই বলুন না কেন, আসন্ন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি, এই নির্বাচন দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের এই যে পুলসেরাতের মধ্যে পুলসেরাত পার হওয়ার আশা করছে মানুষ, কোনোভাবেই পুলসেরাত পার হওয়া সম্ভব হবে না। সংশয়, সন্দেহ, সংঘাত, অর্থাৎ বাংলাদেশ সংঘাতের মধ্যেই থেকে গেল। সংঘাতপূর্ণ বাংলাদেশ থেকে আমরা খুব সহজে উত্তরণ হচ্ছি না বা উত্তরণ হতে পারছি না। জাতিসংঘের
অবস্থান সেটিই বলে। তারেক রহমানের আশাকেও তারা খুব ভালোভাবে স্বীকৃতি দিচ্ছে না, কারণ বিষয়টা হচ্ছে একপাক্ষিক। গণতন্ত্রের উত্তরণের পথ কিভাবে হয়? একপাক্ষিকভাবে একজন দেশে এসেছেন, তার হাতে ক্ষমতা উঠিয়ে দেওয়া হচ্ছে। আবার নির্বাচন, এমন কি নির্বাচন হবে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে হবে? জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তারা বলছেন যে সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের কথা, ম্যান্ডেটের মাধ্যমে তারপরে তারা ম্যান্ডেট দিলে তারা পাঠান। কিন্তু অতীতে বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি এসছে, এবার আসছে না। তাহলে বুঝুন যে এই নির্বাচনটা কেমন নির্বাচন হবে। অর্থাৎ এই নির্বাচনে জাতিসংঘের সমর্থন নেই। একদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার মেট্রোপলিটন আদালত। অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ভারতে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। সত্যি কি ওবায়দুল কাদেরের অবস্থা সংকটজনক? নির্বাচন ঠেকাতে নো ভোট ক্যাম্পেইন শুরু করেছে আওয়ামী লীগ। আর কি কি পরিকল্পনা করছে দলটি? ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি মিটিং নিয়ে কি ভাবছে নয়াদিল্লি? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ আমাদের সাথে ভারত থেকে যুক্ত হয়েছেন দেশটির সিনিয়র সাংবাদিক এবং ভারতের জনপ্রিয় অনলাইন পত্রিকা দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার। দাদা, আপনাকে নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, আজকে আপনি সময় দিয়েছেন এবং আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে বিশ্লেষণ শুনবো। 24-এর গণঅভ্যুত্থানের পর আপনি কিন্তু প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার নিয়েছিলেন। এরপর বাংলাদেশের মানুষ জানতে পারলেন যে ভারতে আছেন ওবায়দুল কাদের। বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ওবায়দুল কাদের অবস্থা খুবই সংকটাপন্ন, কেউ আবার অন্যরকম মৃত্যুর খবরও ছড়িয়ে দিয়েছে। বর্তমানে আসলে ওবায়দুল কাদের অবস্থা কেমন? কারণ আপনি তার খবর রাখেন, আপনার কাছ থেকে একবারে সুনির্দিষ্ট খবরটা পাওয়া সম্ভব। বাংলাদেশের দর্শকদের জন্য আপনার কাছে সেই ওবায়দুল কাদের অবস্থা জানতে চাইবো। ওবায়দুল কাদের অসুস্থ হয়েছিলেন, তো শারীরিকভাবে দুর্বল, ওনার ঠান্ডা লেগেছিল, খানিকটা শ্বাসকষ্ট হয়েছিল। তো চিকিৎসকরা ওনাকে বাড়িতেই উনি মানে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, খানিকটা সময় অক্সিজেনও নিয়েছেন বিভিন্ন সময়তে। তো তারপরে একটা পর্যায়ে চিকিৎসকরা বলেন যে একটু ধারাবাহিক চিকিৎসা দরকার, বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উনি গতকাল বিকেলে ওনার বাড়িতে, মানে কলকাতায় যেখানে উনি থাকেন, সেই বাড়িতে উনি ফিরে গিয়েছেন। এবং সংকট কিছু নেই, কারণ যে হাসপাতালে উনি ভর্তি হয়েছিলেন তারা ভগ্নাংশ শতাংশ যদি কোনো সংশয় থাকতো তাহলে তারা রিলিজ দেবে না। দুর্বলতা আছে, ওগুলো আমি বাংলাদেশ থেকে শুনছি, সেগুলি কিন্তু সঠিক নয়। ভেন্টিলেশনে আছে বা অমুক তমুক, এগুলো কোনোটাই কিন্তু সঠিক খবর নয়। স্বাভাবিক ঠান্ডার পরিবেশটা তো রয়েছে কলকাতায়, আর কলকাতায় তো একটু দূষণের সমস্যা আছে, এটাও মানে ঢাকা কলকাতাকে অনেকটা মিলিয়ে দিয়েছে। ঢাকাতেও একই সমস্যা, আমি যা খবরপত্র পত্রিকায় দেখি। প্রতিদিন সকালবেলায় দেখবেন মোটামুটি দিল্লি, কলকাতা, ঢাকা, এই তিনটে শহরের পরিবেশ তো খুবই মানে আর কি, বায়ু দূষণ তো মারাত্মক আছে। তো সব মিলিয়ে ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল, এই আর কি, অন্য কিছু নয়। একদম আপনার কাছ থেকে একদম মূল তথ্যটা পাওয়া গেল, আমরা বুঝতে পারলাম। আওয়ামী লীগের তো ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল, সেই নিয়ে আপনি একটি প্রতিবেদন করেছেন আপনার পত্রিকাতে। সেখানে বলা হয়েছে যে রবিবার রাতে কলকাতায় আওয়ামী লীগের কর্মসমিতির বৈঠকে এই দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেখানে যুক্ত ছিলেন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা। বৈঠকে দলের নেতৃত্ব বদল নিয়েও আলোচনা হয়েছে। তাহলে কি ওবায়দুল কাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে? সজীব ওয়াজেদ কিংবা সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ কি পেতে যাচ্ছেন? আসলে আপনি তো আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেন, শেষ অবস্থান আসলে কি হতে পারে? না, কি হতে পারে এটা তো আমি বলতে পারবো না। রবিবার দিন যে আলোচনাটা হয়েছে সেটা একটুখানি আমি ব্যক্তিগতভাবে বলি। রবিবার সকালবেলা আমাদের একটা ভিডিও উঠেছে, মানে তো আপলোড হয়েছিল, যেটা আমি করেছিলাম। সেখানে আমি আমার মতো করে, আমি যেহেতু রেগুলার বাংলাদেশ ভারতের খবরাখবর করি, বিশ্লেষণ করি, আমি কিন্তু ভারতেরও রাজনৈতিক নানান বিষয়ের উপরে বিশ্লেষণ করি। তো আমি একটা বিশ্লেষণ করেছিলাম যে খালেদা জিয়ার মৃত্যু শেখ হাসিনার জন্য আর একটা সমস্যা বা চ্যালেঞ্জ এনেছে সামনে। সেটি হচ্ছে যে তারা দুজন তো রাজনীতি করেছেন সমসাময়িক সময়ে এবং একে অপরকে রাজনৈতিকভাবে এবং অত্যন্ত কুরুচিকর ব্যক্তিগত আক্রমণও করেছেন। কিন্তু এখন তো বিএনপির শীর্ষ নেতৃত্ব বদল হয়ে গেছে। এখন তো তারেক জিয়া মানে শীর্ষ নেতা, এবং যা মানে অনুমান মনে করা হচ্ছে যে ভোট হলে পরে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। তো তখন কি তারেক জিয়াকে রাজনৈতিকভাবে আক্রমণ করাটা শেখ হাসিনার পক্ষে কতটা শোভনীয় হবে, এটাও একটা বিষয়। তার কারণ তারেক জিয়াও তো প্রায় তার পুত্র সম, কারণ সজীব ওয়াজেদ জয়ের বোধহয় 55-56 বছর বয়স, তারেক জিয়ার 60 বছর বয়স, তো হাসিনার 78। তো স্বভাবতই এইটা একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম যে এইটা হচ্ছে হাই টাইম যে একটা আরো কিছু, মানে শেখ হাসিনা রিপ্লেসমেন্ট নয়, মানে তারেক জিয়াকে মোকাবিলা করার জন্য। তার কারণ দেখুন, ওবায়দুল কাদেরও তো অসুস্থ, জেনারেল সেক্রেটারি তিনি পদে আছেন কিন্তু অসুস্থ। তো এই সমস্ত কারণে আমি বলেছিলাম যে এটাও আওয়ামী লীগের এখন একটা ভাবনার বিষয়, এবং নেতৃত্ব ইয়ের জন্য কি বলে, নেতৃত্ব
নেওয়ার জন্য ক্রাইসিসটা হচ্ছে কিন্তু যে কোনো নেতার সবচেয়ে বড় কর্তব্য এবং দায়িত্ব। মানে আপনি সুদিনে নেতৃত্ব এলেন, এটা থেকে আপনি দুর্দিনে দলকে নেতৃত্ব দিচ্ছেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমার ব্যক্তিগত অভিমত ছিল, কিন্তু আমি যেটা পরে শুনলাম যে রাত্রিবেলা যখন এই বৈঠকটি হয়, ভার্চুয়ালি বৈঠকটি হয়েছিল, সেখানে একজন সাংগঠনিক সম্পাদক, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে সুনির্দিষ্ট খবর আছে, কারণ আমি 3-4 জায়গা থেকে কনফার্ম করেই বিষয়টি বলছি। একজন সাংগঠনিক সম্পাদক তিনি এই প্রসঙ্গটি তোলেন যে তারেক জিয়া তো বা বিএনপির এখন মানে সুপ্রিমো, তো মানে আমাদেরও একটুখানি ওর সমবয়সী কাছাকাছি কোনো একজনকে সামনে আনা দরকার, যিনি রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। তো এই প্রসঙ্গটি সেখানে আলোচনা হয়েছে, এবং এই বক্তব্যের সঙ্গে মানে অধিকাংশই দেখুন, মানে একটা বৈঠকে তো সবাই কথা বলে না, কিন্তু যারা বলেননি, আমি এরকম দুজনের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু এই মানে বক্তব্যটার সঙ্গে সহমত। তবে বৈঠকে একাধিক নেতা কিন্তু বলে যে এটা একটা সঠিক মানে আলোচনার বিষয়, সঠিক বিষয়, এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত। তো এখানে যেটা হয় যে ওই সময়তে শেখ হাসিনা সংযুক্ত হননি, শেখ হাসিনা একটু পরে সংযুক্ত হয়েছেন, তো তাকে এটা কনভে করে দেওয়া হবে, এইরকমই আলোচনা ওখানে হয়েছে, যে তাকে এটা কনভে করে দেওয়া হবে যেরকম তারা মনে করছেন। আর শেখ হাসিনা সংযুক্ত হয়ে যেটা বলেছেন সেটি হচ্ছে যে উনি দিন 7-10 মধ্যে কিন্তু পরপর 2টি বৈঠক করেছেন। একটি বৈঠকে যেটা হয়েছে আলোচনা, যে সেটাও একটা ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল, সেখানে উনি বলেছিলেন যে দল যেন এই প্রচারটা করে যে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক। আওয়ামী লীগ নির্বাচনী বয়কটের রাস্তায় নেই, যেটা বিএনপি করেছে আওয়ামী লীগ জমানায় বয়কট বা বিভিন্ন, তো আওয়ামী লীগ সেটা করতে চায় না, আওয়ামী লীগ নির্বাচনের পক্ষপাতী। তো এই খবরটাও কিন্তু হয়েছিল, আমি ওয়ালে আমার কাছে সেদিনই খবরটি এসেছিল রাত্রিবেলা, এবং আওয়ামী লীগের একজন আরেকজন মানে ওয়ার্কিং কি বলে সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, তিনি ওয়ালকে একটা ইন্টারভিউতে এটা বলেও ছিলেন যে দলনেত্রী এরকম একটি বার্তা তাদেরকে মানে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে বলেছেন। তো তারপরে যেটা রবিবার মানে গত মানে 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 রবিবার গেল আর কি, সেই রবিবারে কিন্তু মিটিং এ উনি বলেন যে যেহেতু আর কোনো বোধহয় মানে সুযোগ নেই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার, কারণ মনোনয়নপত্র শেষ হয়ে গেছে, সেগুলি স্ক্রুটিনিও শেষ হয়ে গেছে, এই পর্যায়ে তো আর নির্বাচনে কোনো রকম ওলটপালট হওয়ার কোনো সম্ভাবনা সাধারণভাবে থাকে না। তো স্বভাবতই উনি বলেছেন যে আমরা যেহেতু নেই, ফলে আমাদের ভোটারদের আমরা বলবো তারা যেন বুথে না যান, যেটাকে আওয়ামী লীগ বলছে যে নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকো যেখানে নেই সেখানে আমরা ভোটে নেই। তো এইটা হচ্ছে তাদের প্রচার। এবার এইটা তারা কতটা এনশিওর করতে পারবে, কারণ এটা তো একটা রাজনৈতিক বাস্তবতার বিষয় যে গ্রাউন্ড লেভেলে কি সিচুয়েশন আছে, কিন্তু আওয়ামী লীগ তার মানে সমর্থকদের ভোটারদের বলছে যে আপনারা ভোট দিতে যাবেন না, এইটা তারা বলছে। আমার যেটা মনে হয় যে নির্বাচনটা ডিসক্রেডিটেড হয়ে যাবে, এটা আওয়ামী লীগ ধরে নিয়েছে, যদি তাদের ভোটাররা না যায়, তাহলে এটা নিয়ে মানে নির্বাচনী ফলাফলে যারাই জিতুক না কেন তাদের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে, এবং খুব একটা গৌরবেরও হবে না, যেহেতু আওয়ামী লীগ অনেক বড় দল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তারা অনেক বেশি অপরাধ করেছে এই মুহূর্তে, যেটা মনে হচ্ছে সেটাকে যদি ধরেই নেওয়া হয় যে তারা অনেক অপরাধ করেছে, কিন্তু আবার এট দ্য সেম টাইম এটাও ঠিক যে তারা বাংলাদেশের বৃহত্তম দল। তো আওয়ামী লীগ বোধহয় এই মুহূর্তে কৌশলগতভাবে এটাই চাইছে যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হোক, তাহলে আগামী দিনে তাদের রাজনীতি করতে সুবিধা হবে, মানে সংসদে না থেকেও তাদের রাজনীতি করতে সুবিধা হবে। সম্ভবত এই কারণে উনি এরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, এটুকুই আমি শুনেছি এবং এই খবরটাই আমি করেছি। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বাংলাদেশে যে একটা অনিশ্চিত অবস্থা বিরাজ করছে, বিশেষ করে নির্বাচন হবে কি হবে না, তারেক রহমান আসার পরে দেশের সিনারিও অন্তত দৃশ্য তো অনেকখানি বদলে গেছে, তো সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা এই মুহূর্তে কি, তো সেটা নিয়ে কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি একটু ডক্টর ইউনূসের ম্যাজিক নিয়ে কথা বলতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস যখন গত বছরের 5ই অগস্ট এই রেজিম চেঞ্জের পরে 8ই অগস্ট যখন ক্ষমতা নিল, তখন তার যারা সমর্থক ছিল তারা মানে উঠতে বসতে ইউনূস ম্যাজিকের কথা বলতো আর কি, এবং সবাই বলতো ভাই লোকটার একটু থামান, সে মানে এত ফেরেস্তা লেভেলের এবং বাংলাদেশের জন্য একটা অসাধারণ মানুষ। মানে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এবার আমরা বেস্ট পার্সনকে নিয়ে আসছি, সে আবার শান্তিতে নোবেল পাইছে, এবং শান্তিতে নোবেল পাইলে কি হয় এটা এখন পৃথিবীতে খুব আলোচনা হচ্ছে। মানে যদি দেখেন যে কোনো দেশে কাউকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে, তাহলে বুঝবেন যে ওই দেশের খবর হয়ে গেছে। এবং 3 শান্তি বা কাকির কথা বলা হচ্ছে, একটা হলো যে মিয়ানমারের অং সান সুচি, তারপরে আমাদের ডক্টর ইউনূস, আবার ভেনিজুয়েলার মাচাদো, এই 3 শান্তি লরিয়েট, নোবেল লরিয়েট, এরা তাদের দেশের একদম সর্বনাশ করে হচ্ছে আর কি। তো অং সান সুচি আলটিমেটলি ধরা গেছে, এখন জেলে আছে। মাচাদো খুব একটা জনসমর্থন পাচ্ছে বলে মনে হচ্ছে না, যে কারণে ট্রাম্পও তাকে নিয়ে খুব একটা আশাবাদী না। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের যা পাইন মারার, এটা মাইরা ফেলছে। এই যে আজকে পেপারে দেখলাম যে বাংলাদেশের যে বার্ষিক উন্নয়ন বাজেট, সেটা তিনি আবার 30,000 কোটি টাকা কমাইছে, এবং এই বাজেটটা কোথায় কোথায় কমাইছে? স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এই যে স্বাস্থ্য শিক্ষা, পরিবার কল্যাণ, স্বাস্থ্য সেবা, এবং এইখানে
ভাগের বেশি বাজেট, 70% বেশি বাজেট কাট করছে। এবং সামাজিক সুরক্ষা যেটা শেখ হাসিনা চালু করেছিলেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনেক রকমের মানুষের ভাতা। এবং আমি খুব অবাক হলাম যে মুক্তিযোদ্ধা ভাতা তো ছিলই, সিনিয়র নাগরিকদের জন্য রাষ্ট্র একটা ভাতা দিত আর কি। এরকম এই ভাতাগুলোর পেছনে একটা গল্প আছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ একসময় বাকশাল কায়েম করেছিল এবং বাকশাল অর্থনীতিতেই তারা বিশ্বাস করত। কিন্তু 1992 সালের 19শে মার্চ তারা মুক্তবাজার অর্থনীতিটাকে অ্যাডপ্ট করে তাদের দলীয় অর্থনৈতিক কর্মসূচি হিসেবে। তো মুক্তবাজার অর্থনীতি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মসূচি হিসেবে অ্যাকসেপ্ট করার আগে শেখ হাসিনার একটা কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্য দিয়ে আমার যে সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র শ্রেণী, তাদের প্রোটেকশনটা কিভাবে সরকার দেবে, রাষ্ট্র দেবে, এটা একটা কনসার্ন তার ছিল। এবং এইটার জন্য তিনি আমেরিকায় গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে ডে লং মিটিং করেছেন। বাঙালি অর্থনীতিবিদ ছিল, আবার অন্য দেশের অর্থনীতিবিদ ছিল। তার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ কিভাবে সুরক্ষা করা যায়। এবং সেখান থেকেই তিনি বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা তিনি পেয়েছিলেন। এবং তার এই যে বিশেষ করে যে 2009 থেকে যে 3 টার্মে তিনি ক্ষমতায় থাকলেন, 96 থেকে 2001-এও আমরা দেখেছি, এই সময় কিন্তু ব্যাপকভাবে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছিল এবং এত ভাতা দেওয়া হয়েছিল। এবং সেই ভাতাগুলো এখন ডক্টর ইউনূসের টার্গেটে পড়েছে। এই যে বাচ্চাদের স্কুলে ফিডিং হয়, স্কুলে খাবার দেয়, সেই স্কুল ফিডিংটার বাজেট 50% কমায় দিচ্ছে। ক্যান ইউ ইমাজিন? শেখ হাসিনা একটা, মানে আমি যে অস্ট্রেলিয়া থেকে কথা বলছি, আমরা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, কানাডা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। আমাদের এখানে একটা পর্যায় পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো পয়সা দেওয়া লাগে না, আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের কোনো পয়সা দেওয়া লাগে না, আমরা ওষুধ কিনি, এটা একটা সাবসিডাইজড রেটে কিনি। আবার যখন সিনিয়র হয়ে যায় আমরা 67 এজ বা প্লাস, বা যারা এই সরকারি সহায়তায় চলে, টোলে চলে, তাদের ব্যাপক সামাজিক সুরক্ষা থাকে। তো এই কনসেপ্টটাই কিন্তু বাংলাদেশে চালু করেছিল। কিন্তু ডক্টর ইউনূস তিনি আসলে তিনি তো বাংলাদেশের যে আয়, সরকারের যে আয়, যে রাজস্ব আয়, এই আয়গুলো তো তার একদম কমে গেছে। সুতরাং তিনি এখন জনগণের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন, ডেভেলপমেন্ট বাজেট কাটছাট করছেন। তারপর তখন মনে হচ্ছিল যে হায় রে ইউনূস ম্যাজিক। যাই হোক, সেনাবাহিনীর কথা একটু ফিরে আসি। সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে একটা চাপা ক্ষোভ বিরাজমান। সেনাবাহিনী মানে তারা এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করার প্ল্যান করা হচ্ছে, এই নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন নিঃসন্দেহে যদি হয়। তো সেনাবাহিনী, অধিকাংশ সেনা কর্মকর্তা চাচ্ছে না যে এরকম একটা বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনী অংশ নিক, এবং সেনাবাহিনী এই বিতর্কের অংশ হয়ে মানে তারা ধিকৃত হবে, ডেফিনেটলি তাদের রোলটা নিয়েও তো সমালোচনা হবে। তো জেনারেলি তারা এটা চাচ্ছে না। তারা বিভিন্নভাবে এটা জেনারেল ওয়াকারকে জানিয়ে দিয়েছে। জেনারেল ওয়াকারের সমস্যা হলো যে তিনি মানে আপনি যা বলবেন তিনি সুন্দর করে শুনবেন, তিনি তার কথা বলবেন, আপনার কথা প্রশ্নের উত্তরে বা আপনার কনসার্নে তিনি উত্তর দেবেন, কিন্তু এগুলো শোনা বলার পরে তিনি কোনো কাজ করবেন না। মানে ব্যাপারটা এরকম যে শুনলাম, বললাম এবং শেষে বসে বসে আঙ্গুল চুষলাম। তো তিনি বসে বসে আঙ্গুল চষে এবং সেনাবাহিনীটাকে তিনি এমনভাবে বিতর্কিত করেছেন যে সেনাবাহিনীর যে একটা মান সম্মান মর্যাদা ছিল, সেটা আমার মনে হয় না আছে। সেনাবাহিনীর ইমেজ একদম মাটিতে মিশে গেছে। এর মধ্যে আবার সেনাবাহিনীর মধ্যে এই গোলাম আজমের পুত্র, এই ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন, এই আজমি আবার সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কুপ্রভাব খাটানোর চেষ্টা করছে। এই আজমি তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর পক্ষে কাজ করছেন এবং তিনি পুলিশের প্যারালাল একটা ফোর্স তৈরি করার চেষ্টা করতেছেন। এটা এই বিভিন্ন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে এটা জানা গেছে। এবং আইএসআই তাকে চেয়েছিল যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা করতে, যা হোক সেটা আলটিমেটলি পারেনি। তো আর্মিতে এই ব্রিগেডিয়ার আজমির একটা কুপ্রভাব কাজ করতেছে। এই আজমির ব্যাপারে আবার জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিতে পারে না। এটা শোনা যায় যে জেনারেল ওয়াকার নিজেই আজমির একটা, মানে যখন আজমির সার্ভিসে ছিল তখন জেনারেল ওয়াকার তার ভাবশিষ্য ছিল আর কি। এই এই জেনারেল ওয়াকার আজমিকে আর্মির ফান্ড থেকে 5 কোটি টাকা গিফট করছে। সেই টাকা দিয়ে আবার আজমি একটা বাড়ি বানিয়েছে। আমি আপনাদের এই কথা আগেই বলেছি। তো সেই আর্মিতে একটা ক্ষোভ, এবং আর্মি আরো একটা বিষয়ে কথা বলছে যে তারা এই যে নির্বাচনকে সামনে রেখে একটা যৌথ অভিযান চালু করা হবে। তারা চাচ্ছে যে এই যৌথ অভিযান যদি করা হয় তাহলে এটা একদম দলমত নিরপেক্ষভাবে করতে হবে, সন্ত্রাসী ধরার জন্য, অস্ত্র উদ্ধারের জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি সরকার যাই করে, একটাই তাদের উদ্দেশ্য হলো যে আওয়ামী লীগকে টার্গেট করতে হবে। এই আওয়ামী লীগ নিধন ছাড়া তাদের আর এই যে এত থানা লুট হলো, এত অস্ত্র লুট হলো, এই অস্ত্রের কত শতাংশ এ পর্যন্ত উদ্ধার হয়েছে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন। তো সেনাবাহিনীতে এই যৌথ অভিযান, নির্বাচনে তাদের কি ভূমিকা হবে সেটা নিয়েও তারা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে নির্বাচনে তাদের কোনো হিডেন এজেন্ডার জন্য কাজে লাগানো হবে কিনা, হ্যাঁ, তারা কারো স্বার্থে ব্যবহৃত হবে কিনা, এটা নিয়েও কিন্তু তারা খুব আনসার্টেইন একটা সিচুয়েশনের মধ্যে আছে। আর্মিতে এমন যেটা হয়েছে যে আর্মিতে কেউ আর স্বতঃস্ফূর্তভাবে কাজ করে না। জাস্ট এই মিড লেভেল ব্রিগেডিয়ার, কর্নেল, এরা জাস্ট কাজ করে, কথাটা তো বলে না, কে আবার কোথা থেকে কি শুনবে, কি বলবে, মানে এরকম একটা ভীতি কাজ করতেছে পুরো সেনাবাহিনীতে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্টগুলোতে একটা একটু দমবন্ধ করা অবস্থা বলা যায় আর কি। চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা
এই আর বাইরে থাকতে চাচ্ছে না, এটা আপনারা জানেন। তারা ব্যারাকে ফিরে এসে তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর পথে প্রধান বাধা হলো জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খান, তার একটা হিডেন এজেন্ডা আছে। তিনি আর্মিকে দিয়ে একটা পলিটিক্যাল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, এবং যদি নির্বাচন হয় জেনারেল ওয়াকার খানের আর্মির ভূমিকা জামাতের পক্ষে হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে। এখন দেখা যাক যে নির্বাচন আদৌ হয় কিনা। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।